দেখো ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ হচ্ছে, জাস্ট ইগনোর। কারণ নেতারা এই মানে যখন এই প্রতিশ্রুতির একটা পিরিয়ড এটা চলছে, বুঝতে পেরেছো? এখন এই হাত জোর করে প্রতিশ্রুতি চলবে যে প্রতিশ্রুতি দিচ্ছি এটা করে দেবো, প্রতিশ্রুতি দিচ্ছি ওটা করে দেবো। আমাদের বালিবেলুর চত্বরে বিগত 5 থেকে 6 বছর হয়ে গেল ঠিক করে ময়লা পরিষ্কার হয় না। এক একটা জায়গা আমি ফটো তুলে দেখিয়ে দিতে পারি। কিন্তু যবে থেকে ভোটের প্রচার হয়েছে এক সাথে বড় বড় গাড়ি ঢুকছে, এত ময়লা গাড়ি কভার করতে পারছে না, বুঝতে পারছো? রোজ ময়লার গাড়ি আসছে, মনে হচ্ছে ময়লার গাড়িওয়ালাটাকে ডেকে বলি, বাহ আসো আসো, কদিন আর কটা দিন। মাথাটা গরম হয়ে যায় জানো তো। এক তো এদের এই বিকেল 4টে থেকে গান শুরু করেছে, 7:30 অবধি গান চললো, গান বন্ধ করলো। এখন এই যে বক্তৃতা, ভোটটা যেতে দাও, তারপরে সবাই দেখতে পাবে যে এরা কত মানুষকে, সাধারণ মানুষকে সাহায্য, হেল্প, মানে এই লেভেলের আর কি। মাথা এমনি আমার গরম হয়ে রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, তার মধ্যে তো ওয়াইটি, ওরে বাবা, আমি খালি দেখো কন্টেন্ট অবশ্যই করে, হ্যাঁ, কিন্তু কত বলবে এইসব নির্লজ্জ বেহায়াগুলোকে, কত বলবে? কালকের এই টুগেদার লাইভ সবাই সাপোর্ট করেছে, বলছে ওর কাছে নাকি ভিউজ ম্যাটার করে না, দালাল বলছে তখনই যখন শেষ করলাম দেখলাম 37,000, তারপর হলো 40,000। আরে হ্যাঁ রে, মানুষ কুট কাচালি নোংরা ভিত্তি এগুলো দেখতে 40,000 কেন, 1 লাখ 1 মিলিয়ন মানুষও ছুটে বেড়ায়, কিন্তু কত মানুষের ভালো 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 জিনিস আছে, দেখবে না? তা দেখবে কেন? অথচ তারাই পেছনে গিয়ে আবার কুটকাচারি করতে বসে। কি বিষয় বলো তো? ও বাবা, ওরে দেখাই যায় না, ওকে পাতে নেওয়াই যায় না, অথচ দেখাই যায় না, পাতেই নেওয়া যায় না, তারপরে গিয়েও 40,000 ভিউজ হবে। আমি একটা নর্মাল বেসিক বলছি। আর এখন তো যে হট কন্টেন্ট চলছে, মানুষ তো ছুটে দেখতে যাবে, মানুষ দেখতে এসেছে, হ্যাঁ কি হলো, কে কতটা সৎ। সত্যিই তো, তুই তো বিশাল সৎ, সততার মূর্তি, তোর মতন সত্যের প্রতীক এমএসএল এর টাইম থেকে তো দেখে আছি, তুই যা বলিবি সত্যি বলিবি, সত্যি মানে মিথ্যা বলিবি না, তোর হচ্ছে সেই বিষয়। তো তুই তো সত্যি কথা বলিস, তার সাথে আরেক সত্যবাদী যুধিষ্ঠির সতী নারীকে তুমি যোগ করেছো তোমার মতনই, সে হচ্ছে ওই যে না দেন ওয়াইটি সনামদন না মন্দিরা, সব তোরা সতীর দল, মানে অবাক হয়ে যাই ভেবে আর কি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই করে দিনের সেকেন্ড ভিডিও, আর কিছু জিনিস আমি বলবো, খুব একটা বেশি না। হ্যাঁ, সকালের ভিডিওটা আমার খুব ছোট হয়েছে, তাই সবাই বলেছে যে রিম্পা এত ছোট ভিডিও না। ছোট ভিডিওর অ্যাকচুয়ালি কী বলো তো, যখন কোনো কাজ থাকে, আমি ভিডিও স্কিপ করতে চাইছি না, আমিও চেষ্টা করছি, কিন্তু এই সন্ধ্যের পর আমারও ঘরে 2টো বাচ্চা আছে, তাদেরকে নিয়েও আমাকে এখানে টাইম দিতে হয়। বড় ছেলের সাথে তো রীতিমতন এখন চলছে কাকাই নিয়ে, হ্যাঁ, পড়াশোনা নিয়ে, কারণ আমাকে বলতে হচ্ছে দুপুরবেলা খাবার খাইনি, খেতে দিইনি, অ্যাকচুয়ালি খেতে দিইনি, এগুলো বুঝতে হবে। আমি তো আর এখন মেরে ধরে বাচ্চা শাসন করতে পারবো না, বাচ্চারা এখন সেই বয়স না যে তাকে মারবো, না না, কখনো না। এখন বাচ্চারা প্রচণ্ড সেন্সিটিভ, তাদেরকে কথা বললেও বলতে হবে। আমি ফ্রেন্ডলি চলার চেষ্টা করি, তার বাইরে গিয়ে যখন উদ্ধত তুমি দেখাবে, তখন তো ভাই মা হিসাবে তখন তোমাকে কন্ট্রোলে আনার জন্য শাসনের ইয়েটা ধরতেই হবে। খাবে না বলেছো, খাবে না, ব্যাস, পরে যখন চাইছো না দেবো না, তো এরকমই আর কি। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আজকে ওয়াইটির যে সিচুয়েশান, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। এখন এমনই পরিস্থিতি হয়েছে, এ বলছে আমি তোর মুখ জীবনে দেখবো না, হ্যাঁ, ও বলছে অনেক হয়েছে তোর ভালোবাসা পেয়েছি, আর ভালোবাসা লাগবে না। এই ভালোবাসা, এই যে মেক্সিকোর পায়েল, সে গতকালকেই লাইভে বলেছে যে ভালোবাসাও যে ছাই থেকে উৎপন্ন হয়, সেটা ভাই আগে শুনিনি। আরে তোমরা কেন আজকে হঠাৎ করে আজ কেন মনে হচ্ছে ভালোবাসা ছাই থেকে উৎপন্ন? এই বিগত জবে থেকে তোমাদের রিলেশনশিপ তৈরি হয়েছে, ঠিক আছে, সেই স্ট্যাটাসে, রিলেশনশিপ স্ট্যাটাসেই দেওয়া ছিল যে ভালোবাসা উৎপন্ন হয়েছে ছাই থেকে, হ্যাঁ, ওই জব টাইম সিচুয়েশন। তো এখন সেই ছাই যখন ওই নালির ওই জলের সাথে ভেসে চলে যাচ্ছে, তখন খালি আমরা দেখছি, ফুকুত করে হেসে ফেলছি, হ্যাঁ। তো যাই হোক, এই যে ভালোবাসা, জবে থেকে বলা শুরু করেছিল, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, তোমরা যতই চেষ্টা করো আমাদের ভালোবাসা, ইনসিকিউরিটিটা তো ছিলই দালালের। আজকে সেটা পরিষ্কার হচ্ছে। যদি আমি কাউকে ভালোবাসি, আমি তাকে রোজ বলবো আমাদের ভালোবাসা। এই যে আমি বারবার বলি, দীপ্তিদি আর কাবেরীর সাথে আমার ওয়াইটিতে সবচেয়ে বেশি যদি ক্লোজ একটা সখ্যতার জায়গা থাকে, সেটা সেই মানুষ দুটোর সাথে, সেই মানুষ দুটোকে আমি ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা কতবার দীপ্তিদি আমাকে এসে, আমি দীপ্তিদিকে গিয়ে, বা কাবেরীর তো ছেড়েই দাও, কতবার বলতে আসে, কতবার বলতে আসে না আমাদের দরকার নেই, তো যেটা আছে সেটা আছে, রাগ হোক অভিমান হোক তার মধ্যেই ওটা রয়েছে, কিন্তু তার বাইরে তো আর কিছু না। সেখানে এখানে এসে আমাদের ঢড়াঙ্গা বেল খড় কর্তার বাজানোর কি দরকার আছে? দরকার পড়েনি। যেটা আছে, যা আছে, যতটুকু আছে। তাহলে তো যে টানাপোড়েন আমার আর দীপ্তিদির রিলেশনের মধ্যে চলেছিল, যে আপস অ্যান্ড ডাউন চলেছিল, যে পরিমাণ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিশাল কিছু হতে পারত। কিন্তু সেখানে দাঁড়িয়ে বড় হিসাবে দীপ্তিদি সেই জায়গাটা, আমি বারবার বলেছি যে উনি জিনিসটাকে কন্ট্রোল করে নিয়েছেন, আমিও কোথাও না কোথাও বুঝতে পেরেছি ব্যাপারটাকে আর এগোইনি, বুঝতে পারছি। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তা আমরাও তো বলতে পারি আমাদের ভালোবাসাও এই কবর থেকে উৎপন্ন হয়েছে, এত অগ্নি পরীক্ষা দিয়ে আমাদের ভালোবাসা জয়তা লাভ করেছে।
এইসব ফালতু ড্রামাটিক্যাল কথাবার্তা এইখানে ওয়াইটিতে চলে না, ঠিক আছে? ওয়াইটির বাজারে ওই মৌখিক একটা মোটামুটি সখ্যতার একটা সম্পর্ক তৈরি হয়, ওই ভালোবাসা, তুই দিদি আমি বোন, তুই মা তুই বাবা, ওয়াইটিতেই দেখলাম। তার থেকেও সবচেয়ে বড় কথা, প্রতিটা মানুষের একটাই বক্তব্য, এই মেক্সিকোর পায়েল বা এই শিলিগুড়ির গোল্ডি দিদি মানে সোনালি দিদি, এদের একটা আলাদা জোন আছে, ঠিক আছে? এরা বলে, এরা প্রিটেন্ড করে আমাদের একটা আলাদা জোন আছে, আমাদের এইটা জোন না। তাহলে তোমাদের যদি এতই সময়ের অভাব, এতটাই তোমরা ব্যস্ত মানুষ, তাহলে এই ওয়াইটির এই কুটকাচালির মধ্যে তোমরা কেন কি করছো? কি দরকার? বাড়িতে এত ভালো ভালো রিলেশনগুলো থাকার পরেও ওয়াইটিতে এসে তোমাদেরকে এরকম ধরনের রিলেশন তৈরি করতে হচ্ছে, সেটা ভাঙতে হচ্ছে, তার পেছনে ষড়যন্ত্র করতে হচ্ছে, সেইখানে ক্লারিফিকেশন দিতে হচ্ছে। লাইক সিরিয়াসলি দেখো, এটা তো মানতেই হবে, এটা তো মানতেই হবে যে এই ক্ষেত্রে কম বেশি, দেখো ও তো দালাল, ওকে ডাকলে পরে ও ছুটে চলে আসে, ব্যাপারটা সেটা না। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একটা দেখতে পাচ্ছি বিট্রেটা কিন্তু তোমাদের তরফ থেকেই হয়েছে। আর এই কথাটাই ডে 1 থেকে আমি বলেছিলাম, এই যে আজকে যারা ওই দালালের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা লিখছো না যে নিপা কাকিমা এটা কি করে পারলো, নিপা কাকিমা তোমাদের বাড়িতে গেল, খেয়ে আসলো, তারপরে গিয়ে এমন ব্যবহার করতে পারলো, তোমার নামে পিছনে নিন্দা। তোমরা একটা বেসিক কথাই বুঝতে পারো না, এরা ভেতরে মন থেকে যে একটা ভালোবাসার বিষয়, এটা এখানে ছিলই না। এখানে ডে 1 থেকে মারিয়াকে জব্দ করার জন্য, মারিয়াকে জেলাস ফিল করানোর জন্য একে হায়ার করা হয়েছিল। একে সেটা গুণাক করে বুঝতে দেওয়া হয়নি, একে সেই ছোট্ট দিদির তকমা দেওয়া হয়েছিল, তকমা দেওয়া হয়েছিল, যাতে এ কিনা স্মুথলি এই বিষয়টাকে নিয়ে চলে। আর এ ভালোবাসার খাতিরে আরো উজাড় করে মারিয়াকে যা পেরেছে তাই বলেছে, যা পেরেছে সেটা বলে গেছে। এবার এরা তো বুঝতে পারেনি এই পিরিয়ডটা কিন্তু চলতো যদি না মারিয়া প্রেগনেন্ট হতো। আমি তোমাদেরকে এইটাও লিখে দিচ্ছি, যদি না মারিয়া প্রেগনেন্ট হতো, এখনও এই পিরিয়ডটা, এই সম্পর্কের এই যে ফেক বন্ডিং নিয়েও বলবো, এই ফেক বন্ডিংটা এখনও চলতো। সোনালিদি, মেক্সিকোর পায়েল, মন্দিরা এরা খুব ভালো করে জানতো ওকে কি কারণে হায়ার করা হয়েছে। নাহলে তোমরা ভাবো এত কত সম্পর্ক, কিন্তু এখন জানতে পারছি এই যে দালালকে নিয়ে মন্দিরা গেছিল মন্দারমণিতে, দালালকে নিয়ে মন্দিরা গেছিল মন্দারমণিতে, লাইক সিরিয়াসলি ভালোই বলতে পারি আমি যেটা বলছি, সেটাতেও নাকি এই মেক্সিকোর পায়েল আর আমাদের সোনালি দি কিন্তু একটু অসন্তুষ্ট ছিল। হ্যাঁ, আমি কেন সোনালি দির নামটা বারবার ইনক্লুড করি জানো? সবার মধ্যে সে ছিল বড়, সে বড় হিসাবে জিনিসটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো। তো আজকে এই যে জলঘোলা করে, এই যে পাবলিকালি তোমরা ভেবেছিলে সো কল কিছু একটা বিশাল কিছু করে ফেলবে, কিন্তু এটা পুরোপুরি ডাব্বায় পড়ে গেছে। আমি বারবার এখনও বলছি, মারিয়া যদি প্রেগনেন্ট না হয়ে যেত এই মাঝ মুহূর্তে, এই সিচুয়েশনটা, এই সম্পর্কটা, ফেক সম্পর্কগুলো এখনও চলতো। আর এখনও কিন্তু দালাল দিনে দুটো করে মারিয়ার এগেনস্টে ভিডিও নামাতো। বুঝতে পেরেছো? এই মোড়টা ফারাংসে ঘুরে গেল যখনই মারিয়া প্রেগনেন্ট হলো। মারিয়াকে যখন অ্যাটাক করা হলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন ছেকে ধরলো, তখন গিয়ে কিন্তু এরা নড়ে চড়ে বসলো যে আজকে সত্যি তো ও তো প্রেগনেন্ট। এখন এই মুহূর্তে যদি ওকে আমরা কন্ট্রোভার্সি তাহলে এতটা শক দিই, সেখানে যদি ও ডিপ্রেশনে কিছু একটা উঁচনিচ হয়ে যায়, তখন কিন্তু ছেড়ে কথা বলবে না। অনুপম ওই যে ইলেকট্রিকের শক নিয়ে ঢুকে যাবে এদের ঘরে, জায়গা মতো শক ঢুকিয়ে দেবে। বুঝতে পেরেছো? এই জন্য একে এরা থামতে বললো। এবার ঘটনাটা কি হয়েছে, এদের তো কার্যসিদ্ধিটা যতটুকু হওয়ার হয়ে গেছে, এবার একে থামতে বলছে। এর মাথাতে কি চলছে? কন্ট্রোল। এই যে এবার ব্যবসা ভিত্তি মাঝখানে ঢুকে গেছে। তুই অন্যকে ম্যানিপুলেটের কথা বলিস, দালাল তোকে বলছি, তুই অন্যকে ম্যানিপুলেটের কথা বলিস, তাহলে তুই তো ভালো রকমভাবে ম্যানিপুলেট হয়েছিলি, যার জন্য তো ওদের হয়ে তুই ভিডিও করতিস মারিয়ার এগেনস্টে। প্লাস তুই এতটা বেশি ম্যানিপুলেট হয়ে গেছিলি যে তুই তোর শ্বশুরমশাই একটা ভালো তারিখ বলে দিয়েছে দোকানের উদ্বোধনের জন্য, সেইটাকে উল্লঙ্ঘন করে তুই চলে গেছিস সোনালিদির বলা ইসে। আমি অবাক হয়ে গেছি। সোনালিদির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তোমার তো বড় দিদি হিসাবে তোমার তো এটা বলা উচিত ছিল যে শোন বনু, দেখ কিছু মনে করিস না, আমি তোকে বলছি দিদি হিসাবে, কিন্তু তোর বয়োজ্যেষ্ঠ গুরুজন তো তোর শ্বশুরমশাই, তো তোর কিন্তু ওনার কথাটাই শোনা উচিত, ওনার কথা মতনই চলা উচিত। কই বলনি তো? যদি বলতে তাহলে নিশ্চয়ই দালাল বলতো। হ্যাঁ রে দালাল, বলেছে তোকে সোনালী গুপ্তা বলেছে? বলেছে যে এই আমার ঠিক করার ডেটে তুই করিস না, তুই বরঞ্চ শ্বশুরমশাই যে ডেটটা বলছে সেটা কর। ম্যানিপুলেট তুই হয়েছিলিস আর এখনও হয়ে থাকতিস, যার জন্যই তো তারা জোর গলায় বলেছে যে তুই বেশি দিন ব্যবসা এই কন্ট্রোভার্সি করবি না, তুই ব্যবসায় নিমজ্জিত হয়ে যাবি, কন্ট্রোভার্সি করবি না। ওই জন্য আমাকেও ব্যাগের ব্যবসার সাজেশন দেওয়া হয়েছিল। তো বোঝাতে পারলাম তো ব্যাপারটা তোমাদেরকে, যে মারু যদি প্রেগনেন্ট না হয়ে যেত, তাহলে এই সিলসিলা হ্যাঁ কন্ট্রোভার্সি কা ইয়ে চলতা রহেগা, তো এটা চলতো। মানে রিভেঞ্জফুল মেন্টালিটিটা কিন্তু এখনও স্টিল থাকতো। আজকে যেহেতু আর এদের দরকার নেই, এর জন্য কি হলো, আলাদা গ্রুপ ক্রিয়েট হলো, একে ইগনোর করা শুরু হলো। তাহলে প্রথম দোষটা শুরুতেই আমি বলবো এদের, দালালকে আগে ডাকছি না, ও তো ডাকলেইও চলে আসবো তো দালাল, আজকেও সেটার প্রমাণও দিয়েছে, আমি বলে দেবো।
তো এরা তো ডে 1 থেকে মাথায় এটা নিয়ে বসেছিল, বুঝতে পারছি। তো এখানে প্রথম অশান্তি সূত্রপাতের জায়গা যদি কেউ ক্রিয়েট করে থাকে সেটা হচ্ছে এই 3 তিগড়া কাম বিগড়া, এই 3টে লেডি। আর তার মধ্যে গোদের ওপর বিষ ফেলা ওই খড়দার ওই টক্সিক মালটা, যে কিনা মানে এইটার ভালো রকম সুযোগ নিয়ে মানে ইদার কামাল উদার, উদার কামাল উদার, এরকম উদার উদার করে বেরিয়েছে, বুঝতে পারছি। এইবার আসি একটা কথায়, সেটা হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে আমি একটা কথা বলবো 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 করে আমি আর বলে উঠতে পারছি না যে এটা কার বিষয়। হ্যাঁ, যে কিনা আমাকে পুনরায় এসে শুয়ের এগেনস্টে একটুখানি করতে চেয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে যে যাতে আমি শুয়ের এগেনস্টে আরও কিছু বলি। দেখো, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের ক্ষেত্রে, আর এই ধরনের টক্সিক মানুষদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, যে বেশি তোমার প্রতি ভালো দেখাতে আসবে না, মনে করবে সে আরও বেশি ভয়ঙ্কর, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি বরাবর দালালের এগেনস্টে ভিডিও করেছি, ওর যদি ভালো মন্দ কিছু দেখি সেইটা শুধুমাত্র যতটুকু ভিডিওর মারফত আমি দেখতে পাবো সেইটা নিয়ে আমি বলবো। কেউ এসে আমাকে ম্যানিপুলেট করতে পারবে না যে রিম্পা তুমি এটা বলো, তোমাকে বলতে বলেছিলাম। কে তোমরা? তুমি কে বলার? এইবার বলি সেটা কে। সেটা হচ্ছে সেই যে কিনা আজকে দালালের যে পরিস্থিতি, যে MSL এর এগেনস্টে দিনের পর দিন ওই গোপন সূত্রের নাম করে একটার পর একটা ফেক বিষয় আমাদের সামনে তুলে ধরেছে, বুঝতে পারছি। ফেক বিষয়গুলো তুলে ধরেছে যেটার কোনো রকম যাচাই না করেই সু কিন্তু দিনের পর দিন ভিডিও করে গেছে, যা পেরেছে ও ভেতর থেকে ইনফরমেশন পেয়েছে আর বলেছে, এবার ঘটনা কি হয়েছে, যখন আজকে কেস কামারির বিষয় আসছে তখন কিন্তু সে গোপন সূত্রের নাম করা মানুষ, সে কিন্তু কোনো রকম কেসের আয়ত্তের মধ্যে আসেনি। কেসের আয়ত্তের মধ্যে কে এসেছে? এই দালাল এসেছে, যে কিনা উইদাউট এনি প্রুফ দিনের পর দিন লোকের কথায় প্রভোক হয়ে গিয়ে সে কিন্তু মানুষের এগেনস্টে অ্যালিগেশনের পর অ্যালিগেশন লাগিয়ে গেছে। আজকে যদি আমাকে হঠাৎ করে এসে কেউ বলে যে এই তুমি জানো তো অমুকে এটা করেছে, এটা নিয়ে তুমি বলো, আমি তার উপর পার্সোনাল গ্রাজেস মানে মেটানোর জন্য রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে আমি কোমর বেঁধে নেমে পড়বো, সেই বিষয়টার কোনো যাচাই করবো না যে এটার মধ্যে কতটা সত্যতা আছে, বলবো আমার বলে দিলাম। তো এবার যাই হোক, এইরকমই ঘটনা আমার সাথে পুনরাবৃত্তি। এবার জানো তো, যখন এই গোপন সূত্রের বিষয় উঠে এসেছে, নানান রকমের কিছু হয়েছে, মাঝখানে কিন্তু বেশ একে পুরো গায়েব দেখা গেছে, দেখাই যায়নি। সেটা কে হচ্ছে? মিশমি বণিক। হ্যাঁ, মিশমি বণিক অবশ্যই মিষ্টভাষী একজন মানুষ, যে কিনা এসে আমার ছেলেদের ভীষণ মানে ভালো চায়, এরকম একটা বিষয় দেখিয়েছে, তাদের নামে পুজো আচ্ছা দেওয়া হবে, খুব ভালো, হ্যাঁ না তেনা নানান রকমের বিষয় কিন্তু এই মিশমি বণিক দেখিয়েছে, ঠিক আছে। এইবার লাস্ট যখন এই লাইভ হচ্ছিল, লাইভের মধ্যে কিন্তু তার কমেন্ট দেখা গেছে, তারপরে আমি দেখতে পাই সে কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করে শুয়ের এগেনস্টে আরও কিছু এক্সট্রা মশলা মাখানো কথা বলে, যাতে আমি ওয়াইটির বাজারে এসে সেটাকে ইনক্লুড করি। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, দেখুন, আপনি আপনার জোনে ভালো থাকুন খারাপ থাকুন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনি আমাকে ভালোবাসুন না বাসুন সেটা নিয়েও আমার মাথা ব্যথা নেই, কারণ আমার বক্তব্য হচ্ছে উইদাউট এনি রিজন আমি যেটা দেখতে পাবো না বা যেটার কোনো সঠিক ইনফরমেশন আমার কাছে নেই সেটা নিয়ে কোনো আন্তাবড়ি ভিডিও করার কথা আমার কাছ থেকে আশা করবেন না। আপনি যাকে দিয়ে করাতে পেরেছেন সে করেছে, আজকে তার ফলও পাচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নেই। এইটা আমি ক্লিয়ার কাট জানিয়ে দিলাম। আমি বিগত বেশ কিছুদিন ধরে ভাবছি এই বিষয়টাকে বলবো, বাট বলা হয়নি। এটা তো গেল এই গোপন সূত্রের বিষয়, যে আজকে নিজের দায়িত্বটা সম্পূর্ণ নিজে নিতে লাগে। ওয়াইটির বাজারে কাজ করতে এসেছি, কেউ আমাকে বলে দেবে না যে আমি কাকে কতটা কি বলবো, আমি যতটুকু দেখবো তার এগেনস্টে ততটুকু বলবো। ভালোবাসলে মানুষ এইটুকু থেকেই আমাকে ভালোবাসবে। আচ্ছা, যাই হোক, ভালোবাসার ইসে বলি যে মানুষগুলো আমাকে প্রতিনিয়ত দেখে, তার থেকেও আমি অনেক নতুন মানুষের আগমন দেখেছি আমার এই ছোট্ট পরিবারটার মধ্যে। আমি ভীষণ খুশি, যারা প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিওর সাথে তারা অ্যাপ্রিসিয়েট করে, আমার বলার ধরনকে তারা অ্যাপ্রিসিয়েট করে, তারা পছন্দ করে আমার কমেডি সেন্সকে। আমি ভীষণ পরিমাণে আপ্লুত। আমি সবসময় হয়তো সচরাচর সবাইকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করতে পারি না, বিকজ আমি ভীষণ পরিমাণে ল্যাথার্জি টাইপিংয়ের ক্ষেত্রে। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে আছে তারা খুব ভালো করে জানে আমি লিখি কম, আমি বলি বেশি। আমার মনে হয় ওই প্যাডের মধ্যে টাইপ করা আমার ভীষণ ইরিটেটিং লাগে, সবটা হয়তো আমি এলাবোরেট করতেও পারবো না, তাই আমি মনে করি আমি মুখে বলবো সেটা বেশি বোঝানো যায়। তাই আমি তোমাদের প্রত্যেকের প্রতি মানে করজোরে আমার মানে কি বলবো, তোমাদের প্রতি আমি ভীষণ পরিমাণে আপ্লুত, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর এইটাকেই কন্টিনিউ রেখো। ব্লগ চ্যানেলেও ছোটো ছোটো করে আমি ব্লগ দিই, সেটাকেও তোমরা অবশ্যই করে দেখো। এইবার চলে আসি মেন বিষয়, সেটা কি তোমাদেরকে তো বললাম যে আজকে মারিয়া যদি প্রেগনেন্ট না হতো আজকে এই জিনিসটা কিন্তু চলতে থাকতো। এবার ঘটনা হচ্ছে, আমি এইটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই বলেছি যে এরা কিন্তু ভেতরে কেউ কাউকে পছন্দ করে না, যার জন্য কিন্তু নিপা কাকিমা এই বাইরের মানুষকে বলেছে যে তোরা কি করছিস, একে কেন মাঝখানে ঢোকাচ্ছিস। কারণ উনি শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওর বাড়ি গেছিল, ওর বাড়ি খেয়েছিল, আর কোনো কারণ নেই।
এইবার আসি আজকের যে ভিডিওটা মন্দিরা করেছে, সেখানে মন্দিরা ক্লিয়ার কাট বলে দিয়েছে যে এরকম মানুষ যেন আমার জীবনে আর সম্মুখীন না হয়। সারা জীবনে ভগবানের কাছে আমি প্রার্থনা করি এরকম মানুষের সম্মুখীন যেন না হতে হয়। দেখো আমরা না এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি না আগামী মুহূর্তে কি হবে, কিন্তু কি জানো, কেউ আমার সাথে খারাপ করলে বা কেউ মানে টেন্ডেন্সিটা আমি যদি চিন্তা করে নিই যে ওর মাথায় এটা চলছে, আমি কি চেষ্টা করব সেই মানুষটার ওপর আমি কোনো রিভেঞ্জ নিতে যাব না, বাট চেষ্টা করব সেই মানুষটার থেকে আমার দূরত্ব বজায় রাখা। তার সাথে ওই বলে না ক্ষমাই পরম ধন্য, ক্ষমা করে দিয়েছি কিন্তু ভুলিনি। বোঝাতে পারছি তো? কারণ আমাকে এগিয়ে যেতে হবে, পিছনেরটা আঁকড়ে ধরে পড়ে থাকলে চলবে না। তো মন্দিরা যথারীতি এই কথা বলেছে, এই কথাটার উপর কতদিন ওরা চলতে পারবে সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে উল্টো দিকে দালাল। আমি অবাক হয়ে যাচ্ছি, ও পরিষ্কার গোটা ভিডিওর মধ্যে বলছে যে আমার এরকম ভালোবাসার আর দরকার নেই, অনেক তোরা ভালোবেসেছিস, অনেক তোরা দেখেছিস। শোন, তুই পায়াল টুকে মানে এই খর্দার এই মালটাকে তুই কিছু বলতে পারলি না কেন? তুই নিজেকে অনেক শুধরেছিস, তুই অনেক শান্ত হয়ে গেছিস, অনেক কাম হয়ে গেছিস, কারণ ভেতরে অনেক কিছু বলা আছে, জানিস তো? কিছু মনে করিস না, তুই বললি না লোককে ঘাসে মুখ দিয়ে, কেউ এখানে ঘাসে মুখ দিয়ে চলে না। তুই এতটা সফট, এতটা কামলি বিষয়টাকে হ্যান্ডেল করছিস, আমি বুঝতে পারলাম না কেন, কিসের জন্য। না আমি বলছি না তুই হাই 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 করে উঠলে পড়, না 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 না, আমি সেটা বলছি না, কিন্তু এতটা নরম সুর, এতটা সফট জোনে কথা বলার অনেক কারণ আছে। এই যে লাস্ট একটা হুমকি এলো না, সংসার ভাঙার খেলায় মাতিস না, তাহলে কিন্তু তোর সংসারও ভালো থাকবে না। তো আমি বুঝে পেলাম না তোদের এই ভালোবাসার এই ঝামেলার মধ্যে সংসার ভাঙার টপিকটা এলো কেন। কারণ বনে বনে যদি একটা ঝামেলা হয়ে থাকে, সেটা এই ওয়াইটি সংক্রান্ত বা মনোমালিন্য হোয়াট এভার যেটাই হোক না কেন, সেটার জন্য একটা আলাদা বিষয়। বাট এখানে যখন সংসার ইনক্লুড হয়ে যায়, যে সংসার ভেঙে যেতে পারে, তার মানে এরকম কোনো কর্মকাণ্ড বা গ্যাড়া কল কিন্তু করে রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, কিছু মনে করিস না, যে কিনা নাইটির জন্য অভিমান করে গ্রুপ থেকে লেফট হয়ে যায়, একটুখানি অভিমানটাকে না রাখতে শেখ। অত অভিমান নিয়ে চলা যায় না, এত সেন্টিমেন্টাল নিয়ে চলা যায় না, পজিটিভ থিঙ্কিং রাখতে শেখ। বুঝতে পেরেছিস? এটা দালালের উদ্দেশ্যে বলা। এইবার দালালের উদ্দেশ্যে একটা কথা, 9 মিনিট 10 সেকেন্ডে ও এমন একটা কথা বললো, আমি জাস্ট এরকম করে তাকিয়ে আছি। ওকে কিছু মানুষ বলছে, চিৎকার দেখেছো? ওকে কিছু মানুষ বলছে যে তুমি এদের থেকে দূরে থাকো, তুমি আর এইসবের মধ্যে জড়িও না। ও বলছে আমি অবশ্যই করে মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করব যাতে আমি ওদের সাথে পুনরায় আর না মিলি। মানে বুঝতে পারছো তোমরা তোমরা এই 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 স্টেটমেন্টটা বুঝতে পারছো? ও এত কিছু জল ঘোলার পরেও ও এখনো ভিউয়ার্সদেরকে বলছে আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব যাতে আমি ওদের সাথে পুনরায় মিলাপ না ঘটাই। লাইক সিরিয়াসলি? না মানে এত কিছু হয়ে যাওয়ার পর মন্দিরে যেমন স্ট্রেট কাট একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে না না আমি আর ওইসবের মুখও দেখতে চাই না, কিন্তু ও বলছে আমি চেষ্টা করব। তোমরা ভাবো, কিছু মনে করো না, আমি একটু জোরে বলছি কারণ পেছনে এত আওয়াজ হচ্ছে না, আমার গলায় প্রচণ্ড লাগছে। এবার উপায় নেই, যে ঘরেই যাবো সে ঘরেই আওয়াজ হবে। আচ্ছা, সেখান থেকে ও বলছে আমি চেষ্টা করবো। আমার কথা হচ্ছে যে মানুষগুলো তোর সাথে বিচ্ছেদ করলো সেটা তুই বুঝতে পারছিস, ঠিক আছে? এত কিছু তোর পেছনে আলোচনা হয়েছে, তুই নাকি শুটকির মধ্যে কিছু মিশিয়ে নিয়ে যাবি। বাবা গো কি ভয়ঙ্কর! মানে তুই এর আগেও এরকম একটা কথা উঠেছিল না, কি এটা মিশিয়েছিলিস না মিশিয়েছিলিস, হাওয়ায় হাওয়ায় কথা উঠেছিল। তো বলছি এরকম মেশানোর বিষয়তে এখনো বিশ্বাসী? মানে নিপা কাকিমা তার মেয়ের দোষ দেখছে না, বলছে তুই নাকি ওকে কিছু খাইয়ে তোর মতন বানিয়ে নিয়েছে। তোর মতন মানে ও তো পরকিয়া করেছিল, তুই করেছিস নাকি? ও মাই গড সিচুয়েশন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুই এখনো চেষ্টা করবি বলছিস, এটা শুনে না আমার এরকম করে হাসি পেয়ে গেল। সেটা বড় কথা না। এইবার আসি মারিয়াকে কিছু কথা বলবো। মারিয়ার উদ্দেশ্যে আমি মারিয়ার ভিডিওটা দেখলাম। প্রথম কথা, মারিয়াদের এই ঘরটা আমার একদম পছন্দ হয়নি, কিছু মনে করো না। মারিয়ারা যে বাড়িতে থাকতো বেশ একটা ওপেন ভাব ছিল, একটা খোলা এয়ার। আর এখন মারিয়ারা যে বাড়িটা এসেছে, আমি জানি না কেন বাড়িটা আমার ঠিক পজিটিভ ভাইবস আমার দিচ্ছে না, কেমন একটা যেন মার্কা মারা টাইপের, দম বন্ধ বন্ধ একটা টাইপের ঘরটা লাগছে। যাই হোক, ওরা দেখে বুঝেই নিয়েছে এসিটা ওদের দরকার ছিল, এই বাড়িতে হয়তো পারমিশন পেয়েছে এসিটা লাগানোর, যেটাই হোক না কেন। আচ্ছা, আমার ঘটনা হচ্ছে মারিয়ার এখন যেটা কন্ডিশন, মারিয়ার উদ্দেশ্যেই বলবো, এখন শারীরিকভাবে অবশ্যই করে বিধ্বস্ত। আর এই অবস্থায় একটা ভরা মাসে তুমি যখন এই জিনিসপত্র এদিক ওদিক সরানো হচ্ছে, শারীরিক একটা ধকল যায়, বুঝতে পারছি। এতে ক্লান্ত হয়, ঘুম দরকার, রেস্ট দরকার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মারিয়া একটা কথা সবসময় মনে রাখবে, আশেপাশের নেগেটিভিটি একরকম, নিজের মধ্যে পজিটিভিটি রাখার চেষ্টা করো। এই যে প্রতিটা মুহূর্তে তুমি বলো না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, ভাল লাগছে না, আর পারছি না, এটা কখনো বলবে না। এইটা বলতে 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 না এটাই তোমার মধ্যে ঘর করে যাবে, তোমার ভালোই লাগবে না, তোমার কিচ্ছু ভালো লাগবে না, তোমার কিছুই ভালো লাগবে না। এটা কখনো হতে পারে না। মুড সুইং হয়, অবশ্যই করে শারীরিক বিধ্বস্ততা থাকে, কিন্তু তারপরে গিয়েও পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে? এই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, জানো তো দুনিয়াতে আমরা আমাদের কষ্টটাই দেখি, কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের কষ্ট দেখলে ওই দিনের শেষে রাত্রিবেলা যখন স্ক্রোল করি না ভিডিওগুলো, এমন একটা ভিডিও এসে যায়, তখন তাকিয়ে ভাবি কি যে আমরাও তো কষ্টে আছি, এটা বলি, কিন্তু এই কষ্টের মতন তো কষ্টে নেই। তাই বলি কি
পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে। মনে রাখবে যে তোমার থেকেও অনেক কষ্টে অনেক মানুষরা থাকে, কিন্তু হাই হুতাশ করার তারা জায়গা পায় না। বুঝতে পারছি? এই যে এত গরমে আমরা বিধ্বস্ত হয়ে যাই বাড়িতে থেকে, ভাবো তো যারা বাইরে কাজ করে, কুরিয়ারের ছেলেগুলো, আমার খুব খারাপ লাগে। কালকে দিতে এসেছিলো আমাকে, সকালে ফোন করলো রোদ্দুরে, তখন আমি ওই বাড়িতে যাচ্ছি। বললো ম্যাডাম আপনি, দিদি তুমি এই বাড়ি যাচ্ছ? ও কোথায় যাচ্ছ? আমি বললাম আমি তো ওই বাড়ি যাচ্ছি, কী করে এখন প্রোডাক্ট নেবো? বললো ঠিক আছে আমি সন্ধ্যেবেলা আসবো। আমি ছেলেটাকে সন্ধ্যেবেলা দেখলাম, বাচ্চা ছেলে, কত বয়স হবে, 20-21 বছরের ছেলে। ওই সন্ধ্যেবেলা মালটা আমাকে দিতে এসেছে, যে অলির প্রোডাক্টটা দিতে এসেছে। আমি ওকে খালি না এরকম আপাদমস্তক খালি দেখছি সারাটা দিন, আর বাইক নেই, সাইকেলে সারাটা দিন এই রোদের মধ্যে দুটো পেটের দায় কত কষ্ট করে, হ্যাঁ। আর আমরা তারপরেও নিজেদের কষ্ট নিয়ে চিন্তা করি, এটা স্বাভাবিক জানো তো। এরকম বলতে বসলে প্রচুর ঘটনা এখন আমি যদি বলতে বসি, আমার চোখ দিয়ে নাক দিয়ে গঙ্গা যমুনা সব বয়ে যাবে, যেটা ভীষণ পরিমাণে আমি পছন্দ করছি না। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য